আসসালামু আলাইকুম। অপরাধী ভালোবাসা গল্পের ৪৬ নম্বর পর্ব। চলুন গল্প শুরু করা যাক। পাশের বালিশে শুয়ে কায়নাতের ছোট দেহটা বুকের সাথে চেপে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, যেদিন আমার চোখে ভাষা পড়তে পারবেন সেদিন চোখে পানি নিয়েও ঠোঁটে দারুণ দারুণ হাসি রেখে বলবেন, এই জীবনের সব শোক আমার হয়েছে। পৃথিবীর সবথেকে সুখী মানুষ অর্ণ চৌধুরীর লাল বউ কায়নাত সুবা। গ্রীষ্মের ভোর মানেই হালকা রোদ উঠবার আগের স্নিগ্ধ সময়। পূর্ব আকাশে টুকটুকে কমলা আভা ছড়িয়ে পড়ছে। রাতের কুয়াশা নেই, তবে বাতাসে আছে হালকা উষ্ণতার আভাস। গ্রামের গাছপালা তখনও ভিজে আছে শিশিরে। আম্রকুঞ্জে কোকিলের ডাক ভেসে আসছে মিষ্টি সুরে। ঘাসের ডগায় শিশিরের বিন্দু রোদ পড়ার আগেই ঝিলমিল করছে। উঠোনে সকালের কাজ শুরু করেছে গৃহবধূরা। মাটির হাঁড়িতে দুধ গরম হচ্ছে, কারো কারো হাতে ঝাঁটা, আঙিনা ঝাড়ছে। দূরে মাঠে হাল চাষের শব্দ শোনা যাচ্ছে। গ্রীষ্মের ঘোরে বাতাসটা ভারী হয় না, থাকে একদম হালকা ও মোলায়েম। মনে হয় যেন রাতের দমবন্ধ করা গরমকে ঠেলে দিয়ে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দেয় এই ভোর। তবে চৌধুরী বাড়ির ক্ষেত্রে সকালটা হয় একদম ভিন্ন। আজ ভোর সকাল থেকেই প্রস্তুতি চলছে। সবাই আজ ঢাকা চলে যাবেন। সকালবেলা নাস্তা খেতে নিচে এসেছে সবাই। ডাইনিং টেবিলে সারি হয়ে বসেছে। প্রেম খাবার খেতে খেতে একবার দাদার দিকে তাকালো। আজগর চৌধুরী শান্ত হয়ে এক মনে খাবার খাচ্ছেন। খাওয়ার টেবিলে একটা কথা নেই কারোর মুখে। কায়নাত অর্ণর প্লেটে খাবার তুলে দিল মাত্র। অর্ণ চোখ তুলে একবার তাকালো কায়নাতের দিকে, ফের ভ্রু কুচকে বলল, তুমি খাচ্ছ না কেন? সবাই অর্ণর দিকে তাকালো। কায়নাত কিছু বলার আগেই আতিয়া বেগম বললেন, অনেকবার বলেছি, শুনল না। কায়নাত বলল, আমি দাদির সাথে খাব, আপনারা খান। অর্ণ কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ খাওয়ায় মন দিল। খাওয়া দাওয়া শেষ হতে হতে সকাল 11টা ছাড়িয়েছে। বাড়ির সকলেই ব্যস্ত। আতিয়া বেগম কায়নাতকে নিজের ঘরে ডেকেছেন। কিছুক্ষণ পর আতিয়া বেগমের ঘরে ঢুকল কায়নাত। ঘরের বাতাসে আগরবাতির হালকা গন্ধ ভেসে আসছে। খাটে বসে আতিয়া বেগম কিছু কাপড় গুছাচ্ছিলেন। কায়নাতকে দেখেই থামলেন। আয় বুড়ি, এসে বস এখানে। কায়নাত বিছানার কোনায় গিয়ে বসল। আতিয়া বেগম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, যেন অনেক কথা গুছিয়ে নিচ্ছেন। কায়নাত মাথার আঁচল ফেলে দিয়ে চুল ভালো করে খোপা করে বলল, তোমার ঘরে অনেক গরম দাদি, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। আতিয়া বেগম ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে কায়নাতের কাছে এসে বসলেন আর বললেন, তুই আমার নাতবো, এই বাড়ির গিন্নি, কিন্তু শুধু নামে গিন্নি হলে তো হয় না। সংসার টিকিয়ে রাখতে গেলে স্বামীকে নিয়ে বাঁচতে হয়, স্বামীকে আঁকড়ে ধরতে হয়। অর্ণ একটু গম্ভীর, একটু কম কথা বলে, তাতে কি হয়েছে? স্বামীর মন টানতে হলে স্ত্রীকেই চেষ্টা করতে হয়। কায়নাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দাদির কথা শুনছিল। আতিয়া বেগম এবার কণ্ঠ নরম করলেন, শোন, আজকে তোকে কিছু কথা বলি। সংসারের আসল মায়াবাঁধন হয় সন্তান দিয়ে। ঘরে একটা বাচ্চা এলে সব কিছু বদলে যায়। স্বামী স্ত্রীর দূরত্বও কমে যায়। তোদেরও এখন চেষ্টা করা উচিত। ওষুধ টুষুধ কিছু খাবি না। সৃষ্টিকর্তার দেওয়া দানকে ফিরিয়ে দেওয়া পাপ। বাচ্চা এলে দেখবি অর্ণও তোর থেকে দূরে থাকতে পারবে না। কায়নাত অবাক চোখে তাকালো আতিয়া বেগমের দিকে। কণ্ঠে দ্বিধা নিয়ে বলল, কিন্তু দাদি, ওনার সাথে আমার এখনও তেমন সম্পর্ক হয়নি। মানে আমি চেষ্টা করেছিলাম, ভালো না বাসলে কাছে আসবেন উনি। আতিয়া বেগম মৃদু হেসে তার হাতের ওপর হাত রাখলেন। পাগলি মেয়ে, পুরুষ মানুষ ভালোবাসার কথা মুখে বলে না সবসময়, কিন্তু সংসার গড়তে গেলে স্ত্রীকেই সাহস করে এগোতে হয়। কায়নাতের বুকের ভেতরটা ধক করে উঠল। কি উত্তর দেবে বুঝতে পারল না। আতিয়া বেগম উঠে দাঁড়ালেন। ভাঁজ করা কাপড়গুলো আলমারিতে তুলতে তুলতে বললেন, একটু সময় নিতেই পারিস, তোর বয়স কম, পড়াশুনো করছিস, কিন্তু অর্ণর বয়স হচ্ছে। এভাবে ল্যাটা মাছের মতো পড়ে না থেকে স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করবি। পুরুষ মানুষ হয়ে নিজেকে বেশি দিন ধরে রাখতে পারবে না। কায়নাত নাক ছিটকে বলল, তোমার নাতির সমস্যা আছে, আমি কাছে গেলেই বোধহয় শরীর চুলকায়। আতিয়া বেগম মুচকি হাসলেন। কায়নাত বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো। ড্রয়িং রুমে প্রেমদাদার পা জড়িয়ে ধরে কি যেন ফিসফিস করছে। পাশে আদাল, আয়মান আর স্বার্থরা বসে কাহিনী দেখছে। কায়নাত নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। অর্ণর ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল অর্ণ ফোনে ব্যস্ত।
সোফায় বসে ঠোঁটে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়ছে। সে নাক ছিটকে ঘরে ঢুকে দরজা চাপিয়ে অর্ণর লাকেজ বের করল। সেটা বিছানার উপর রেখে আলমারি থেকে একে একে সব জামাকাপড় নামিয়ে বিছানায় রাখল। অর্ণ আর চোখে একবার তাকালো তার দিকে, ফের দৃষ্টি ফোনে রেখে চোখ বন্ধ করে দাঁত চাপল। খানিকক্ষণ আগে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটায় লেখা ছিল, আমার ভাই নারীর শরীরের ঘ্রাণ নিক কিংবা ছেড়ে খাক, তাতে তোমার সমস্যা কোথায় অর্ণ চৌধুরী? আমার ভাই বছর খানেক ধরে জেরের মধ্যে পচে মরছে, আর তুমি কুচি বউ নিয়ে ফুর্তি করছো? আমি ভেরেস্কো হার্ডিয়ান, কসম করে বলছি, তোমার বউয়ের শরীর যদি ছিঁড়ে না খেয়েছি তাহলে দুনিয়া ধ্বংস করে ফেলব। শুধু সময়ের অপেক্ষা। ভালো থেকো। অর্ণ কপালে আঙুল চাপালো, হাতের সিগারেট ফুরিয়ে গেছে। আরেকটা জ্বালাতেই কায়নাত সামনে থেকে ঝাড়ি মেরে বলল, লাট সাহেব, সিগারেট খাওয়ার হলে বাইরে গিয়ে খান, ঘর অপবিত্র করছেন কেন? অর্ণ বিরক্ত হল, দাঁত কটমট করে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কলিজা জ্বলে যাচ্ছে আমার, আর তুমি সিগারেট নিয়ে পড়ে আছো, ইডিয়েট। আশ্চর্য লোক তো আপনি, কলিজা জ্বলছে মানে কি? আপনার কলিজা কি চুল্লি যে সব সময় জ্বলে? অর্ণ চোখ রাঙালো। তুমি কি প্রতিটা কথায় খোঁচা না দিলে শান্তি পাও না? আপনি কি প্রতিটা কথায় রাগ না করলে শান্তি পান না? তোমার সাথে কথা বললেই মাথা ব্যথা শুরু হয়। আমারও ঠিক তাই হয়। আপনার সাথে কথা বললেই বুক ধরভর করে, ভয় হয় কখন গম্ভীর লাট সাহেব আমাকে খেয়ে ফেলেন। অর্ণ নীরবে তার দিকে তাকিয়ে রইল। মুখে কিছু না বললেও চোখে অদ্ভুত এক ঝলক খেলে গেল। কায়নাত মুখ ফিরিয়ে ব্যাগে কাপড় গুছোতে গিয়ে বিড়বিড় করে বলল, এমন ভাব ধরে যেন একেবারে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ, অথচ আমিই তো আসল দুঃখী। কথা থামাতে পারবে? কায়নাত মাথা ঝাঁকিয়ে বলল, না, পারবো না, থামালে শ্বাস বন্ধ হয়ে যাবে। অর্ণ এবার বিছানার দিকে এগিয়ে গিয়ে কাপড় গুছাতে থাকা কায়নাতের হাত থামিয়ে দিল। এক মুহূর্ত চোখে চোখ রাখতেই কায়নাত অপ্রস্তুত হয়ে গেল। অর্ণ তার খড়খড়ে ডান হাত কায়নাতের গালে রেখে ভ্রু নাচিয়ে বলল, কি যেন বলছিলে? শরীর শিউরে উঠল মেয়েটার। ফটর ফটর মুখটা মুহূর্তেই চুপসে গেল। কথা শেষ? এত না বকবক করতে পারো? এখন কি হলো? কায়নাত দাদি বলা কথাগুলো মনে করে সাহস করে অর্ণর চোখে চোখ রাখল। শুকনো ঢোক গিলে গালে রাখা হাতটা সরিয়ে নিজের কোমরে রাখতেই অর্ণের চোখ আকারে বড় হয়ে যায়। হাতে বোধহয় একটু কম্পন ধরেছিল। কায়নাত বলল, জামাই সামনেই তো ফটর ফটর করব, না হলে ভালোবাসা জমবে কি করে? অর্ণ পলক পিটপিট করে ঠোঁট বাঁকিয়ে হাসল। কায়নাতের কোমর শক্ত করে চেপে ধরে বলল, তাই নাকি? ভালোবাসা বাড়াতে চাচ্ছ? কায়নাত এক মুহূর্ত দম নিল। বুক ধরফর করছে লাজে, অথচ চোখে স্পষ্ট সাহস। হঠাৎ সে হাত বাড়িয়ে অর্ণের গলা জড়িয়ে ধরল। পা ভর করে হালকা উঁচু হল। দু চোখ বন্ধ করে ধীর কাপা ঠোঁট রাখল অর্ণের ঠোঁটে। অর্ণ অবাক, বিস্ময়ে শরীর কেটে উঠল। কিছু বলার আগেই মেয়েটার অধর তার ঠোঁটে মিশে গেছে। কায়নাতের বুকের নিঃশ্বাস গরম হয়ে এসে গালে লাগছে। অর্ণের হাত থমকে গেল। তারপর আস্তে আস্তে শক্ত করে আঁকড়ে ধরল তার কোমর। কায়নাতের শরীর শিউরে উঠল অর্ণের প্রতিক্রিয়ায়। এ যেন তার বহুদিনের দমিয়ে রাখা আকাঙ্ক্ষার জবাব। ঠোঁট আলগা করতেই ফিসফিস করে বলল, দেখলেন তো, ভালোবাসা জোর করে হয় না, ঠিকই, কিন্তু একটু সাহস করলে বাঁধন ঠিকই তৈরি হয়। অর্ণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠোঁট হালকা বাঁকা, চোখে বিস্ময় আর অদ্ভুত এক কোমলতা। ধীরে ধীরে কায়নাতের চিবুকে আঙুল তুলে মুখটা ফের নিজের দিকে টেনে নিল। এবার আর দ্বিধা করল না সে, নিজেই ঝুঁকে এলো কায়নাতের ঠোঁটে। কায়নাতের বুক কেঁপে উঠল, যেন এই পৃথিবীর সব স্বপ্ন মিলেমিশে গেছে এই এক মুহূর্তে। লজ্জায় গাল দুটো লাল হয়ে এলো। অর্ণ খানিকক্ষণ পর মুখ উঠিয়ে কায়নাতের চোখে চোখ রাখতেই কায়নাত লজ্জায় অর্ণের বুকে আছড়ে পড়ল। ঘন ঘন শ্বাসে শরীর গরম হয়ে এলো। অর্ণ কায়নাতের মাথায় হাত রাখল, চুলে হাত বুলিয়ে বলল, শান্ত হও, কিচ্ছু হয়নি। তখনই বাইরে থেকে হৈহুল্লোড়ের শব্দ ভেসে এলো। অর্ণ ভ্রুঙ্কুচকে দরজার দিকে একবার তাকিয়ে জোর করে কায়নাতকে নিজের থেকে ছাড়ালো। ঠোঁট কামড়ে বলল, এত লজ্জা কই রাখেন লাজে রাঙা সন্ধ্যাবতী? কায়নাত অর্ণর দিকে তাকালো, লাজুক কণ্ঠে বলল, সন্ধ্যাবতী? অর্ণ ঠোঁটোর কোণে হালকা হাসি, তবে কায়নাতের দৃষ্টিতে সেই হাসিটুকু ধরা দিল না। অর্ণ পিছু ঘুরে হাঁটা ধরল দরজার দিকে। কায়নাতও পিছু নিল তার। ড্রয়িং রুমে চেঁচামেচি হচ্ছে। প্রেম নিধির এক হাত শক্ত করে ধরে পেঁচিয়ে রেখেছে এক প্রকার। কায়নাত বিস্ময়ে চোখে সেই দৃষ্টি দেখে আশেপাশে তাকালো। কাজী এসেছেন বাড়িতে। আজগর চৌধুরী সহ সবাই উপস্থিত সেখানে। নিধি মুখ কালো করে প্রেমের পাশে বসে আছে। ওরা নিচে নামতেই বেহরুজ বেগম রেখা বেগমকে উদ্দেশ্য করে বললেন, ও যখন চাইছে নিধিকে বিয়ে করবে তাহলে আমার কোনো আপত্তি নেই ভাবি, কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন।
প্রেম চিৎকার করে আশ্চর্য হয়ে বলল, সমস্যা? কিসের সমস্যা মা? আমি একজন বড় ডক্টর, ভালো চরিত্রবান ছেলে, দেখতেও সুন্দর, বিয়ে হলে আমাদের বাচ্চা কাচ্চাও সুন্দর হবে, তাহলে সমস্যা কোথায়? বেহরুজ বেগম চোখ রাঙালেন, দাঁত কটমট করে বললেন, বেহায়া ছেলে, চুপ থাকো, কোথায় কি বলতে হয় জানো না। নিধি লজ্জায় শাড়ির আঁচল মুখে চাপল। রেখা বেগম থমথমে মুখে বললেন, নিঃসন্দেহে প্রেম ভালো ছেলে, এবং নিধির জন্য ওর মতো ছেলে আরেকটা পাবো নাকি সন্দেহ। আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। নিধি যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। নাজনীন এবং হাসানও মত দিল। শেষে কাজী বিয়ে পড়ানোর সময় যখন নিধিকে কবুল বলতে বললেন, তখন নিধি একটা শব্দ উচ্চারণ করল না। প্রেম ভ্রুকুচকে রাগে নাক ফুলিয়ে নিধির হাতে চিমটি কাটল। নিধি চোখ রাঙিয়ে প্রেমের দিকে তাকাতেই সে বলল, রঙিলা, কবুল বলে ফেলো, বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাতে বড্ড লেট হয়ে যাচ্ছে। নিধি সময় নিয়ে কবুল বলল। তারপর প্রেমকে বলতে বললে সেকেন্ডের মধ্যে কবুল বলে ফেলল। সবাই আলহামদুলিল্লাহ পড়তেই প্রেম সোফা ছেড়ে উঠে দাঁড়াল, বলল, তাহলে আমরা বিদায় নিয়ে চলে যাই এখন? আমার বউকে তো আমার বাড়ি নিয়ে যেতে হবে নাকি? রাত হয়ে গেলে সমস্যা না, বিয়ের প্রথম দিন বলে কথা। কায়নাত দেবরের এহেন লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় অর্ণর পেছনে মুখ লুকাদ। বাড়ির প্রত্যেকে হতবাক। স্বার্থ মুখ গম্ভীর করে কাণ্ডকাহিনী দেখছে। তার গা পিত্তি জ্বলে যাচ্ছে, প্রেমের বিয়ে তার আগে হয়েছে বলে। আজগর চৌধুরী হঠাৎ প্রেমের হাতের মুঠো থেকে নিধির হাত ছাড়িয়ে বললেন, বিয়ে দিয়েছি বলে শ্বশুরবাড়িও পাঠাবো, এ কথা কখন বলেছি? প্রেম হতভম্ব হয়ে বলল, মানে? বিয়ে করেছি আর বউকে কাছে রাখব না? সময় হলে রাখবে, এখনও এই বাড়িতেই থাকবে। প্রেম চুপসানো মুখে বলল, এটা অন্যায় দাদা, বিয়ে করে লাভ হলো কি যদি বউই সাথে না থাকে? আমার বউ আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। আজগর চৌধুরী ধমক দিয়ে বললেন, চুপ করো, সংসার চালাতে গেলে প্রথমেই ধৈর্য শিখতে হয়। বিয়ে যখন হয়েছে তখন সে একদিন না একদিন তোমার ঘরে যাবেই। ওর পরীক্ষাটা শেষ হোক, তারপর উঠিয়ে নিও। পড়াশোনা তো আমার বাড়ি থেকেও করতে পারবে দাদা। নিধি এখন আমার স্ত্রী, আমার অধিকার আছে ওর ওপর। ওকে আমি আমার ঘরে নিয়ে যাব, এটাই স্বাভাবিক। তুমি বেশি হাইপার হচ্ছ, মাত্র কয়েকদিনের ব্যাপার। সবাই শুধু নিধির কথা ভাবে, আমার কথা কেউ ভাবে না। আমি কি মানুষ না? আমি কি বিয়ে করলাম শুধু লোক দেখানোর জন্য? অর্ণ খুক খুক করে কেসে উঠল ছোট ভাইয়ের উত্তেজনা দেখে। যেখানে সে দুইবার বিয়ে করে কিছু করতে পারছে না, সেখানে প্রেম বিয়ের কয়েক মিনিটেই পাগল হয়ে গেছে। আজগর চৌধুরী কড়া চোখে তাকিয়ে বললেন, বিয়ে করলেই হয় না, বিয়ে মানে দায়িত্ব, সম্মান। মেয়ের পরিবারকেও সম্মান দিতে হয়। আজ থেকে নিধি এই বাড়ির বউ, তোমার খেয়াল খুশি অনুযায়ী তাকে নিয়ে যাওয়া যাবে না। তুমি বিয়ে করতে চেয়েছ, আমি দিয়েছি। পরীক্ষা যতদিন না শেষ হবে ততদিন ওই বাড়িও যাবে না। আমি যদি আমার বউকে না নিতে পারি তাহলে এই বিয়ে করলাম কেন? আতিয়া বেগম এবার গলা কাঁপিয়ে বললেন, ও বউকে নিয়ে যেতে চাইছে, কিন্তু বউয়ের মুখে তো আমি রাজি রাজি ভাব দেখছি না। আগে নিধির সাথে কথা বলুক। সবাই নিধির দিকে তাকালো। নিধি মুখ নিচু করে আঁচল মুখে চাপা দিল। প্রেম অধৈর্য হয়ে তার হাত টেনে বলল, বল নিধি, বল তুই আমার সাথে যাবি, চল এখনই যাই। নিধি হাত ছাড়িয়ে নরম স্বরে বলল, এখন না ডাক্তারবাবু, আমার সময় চাই। প্রেম হতভম্ব হয়ে গেল। কি, তুই যেতে চাইছিস না? দাদা ঠিক বলেছেন, সময় হলে যাব। প্রেম মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল, এই মেয়েরাও শালা দাদাদের দলে গিয়ে মিশে যায়। বিয়ে করা বউকে নাকি নিয়ে যেতে পারবো না, এটা কোনো কথা হলো? সব কিছু শান্ত হয়ে এসেছে। স্বার্থরা রেডি হচ্ছে নিজেদের ঘরে। প্রেম রেগে এখনও ফায়ার। হঠাৎ স্বার্থ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, প্রেমা, ভেবেছিল আজ বাসর হবে আমার এই রাতে, কিন্তু পোড়া কপাল, বাসর কেন, বউটাও জুটল না কপালে। প্রেম দাঁত কিরমির করে বলল, আমার তো বউ আছে, তোমার তো তাও নেই, শরম করে আবার দাঁত বের করে হাসো। শোন প্রেমা, আমার বউ না থাকলেও হবু বউ আমার আশেপাশেই থাকে সব সময়। কিন্তু তুই দেখ, তুই তোর বউকে রেখে এখন কোন দেশে পাড়ি দিচ্ছিস। প্রেম মনের দুঃখে আহাজারি শুরু করল। বিয়ে হলো কিন্তু বউ হলো না, এই দুঃখ কি সইতে পারবে সে? এত কষ্ট করিয়ে সবাইকে রাজি করিয়ে বিয়েটা করল, আর শেষে বুড়ো দাদা এসে সব ভেস্তে দিল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আকাশে নাম না জানা পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। কায়নাতরা সবাই জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। বাড়ির বাইরে সবাই হাজির।
একে একে জিনিস গাড়িতে ওঠানো হলে সবাই বিদায় নিতে ব্যস্ত হল। আতিয়া বেগম অর্ণর বাহুতে হাত বুলিয়ে বললেন, ভাই, বিয়ে যখন হয়েছে তখন আজীবন বউকে সঙ্গী করে রাখতে হবে। অনেক তো হলো, এবার না হয় সম্পর্কটা একটু স্বাভাবিক করার চেষ্টা করো। অর্ণ জবাব দিল না, চোখ ঘুরিয়ে বোরকা পরা কায়নাতের দিকে তাকালো। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থাকিস বুড়ি, দোয়া করি আল্লাহ তোকে সুখে রাখুক। কায়নাত হঠাৎ লতা বেগমের দিকে আর চোখে তাকিয়ে বলে, অভাগীরা আবার ভালোও থাকে দাদি, ভুলেও যদি একটু সুখ আসে তাও ভিকিরির মতো চেয়ে নিতে হয়। সুখ তাদের জন্য বিলাসিতা, আর সেই বিলাসিতা অভাগীদের মানায় না। সুখটা যেন সবসময় দূরের তারার মতো, ছুতে গেলেই হারিয়ে যায়। যার কপালে অভাব লেখা তার জীবনে ভালোবাসা ও ঋণ হয়ে আসে। সুখের দরজা খোলার আগেই ভাগ্য যেন তালা মেরে দেয়। কপাল যখন ফাটা হয় তখন ফুলের ছায়াতেও কাঁটার খোঁচা লাগে। দুঃখে ভরা এই জীবনটাকে যখনই একটু রঙিন করতে চাই, ঠিক তখনই সময় যেন এসে আমার বুকের ভেতর থেকে রঙগুলো ছিনিয়ে নিয়ে যায়। আমি তো জন্ম থেকেই শুধু খোঁচা খেয়েছি, কাঁটা বুকে বেঁধে বেঁচে আছি। সুখ যেন আমার কাছে সবসময় অপরিচিতা এক অতিথি আসে, হাসি দেখায় আর মুহূর্তের মধ্যে চলে যায়। আতিয়া বেগম যেন কথা বলতে ভুলে গেলেন। অর্ণ চুপচাপ কায়নাতের কথা শুনল। খানিকক্ষণ পর আতিয়া বেগম নরম গলায় বললেন, একদিন তুইও সুখী হবি, তোর জীবনও রঙে রঙিন হবে, ধৈর্য ধর। পাশ থেকে প্রেম নিধির এক হাত ধরে সবার সামনে বলে উঠল, আজ যাচ্ছি বলে ভাববি না আর আসব না। তোর ঠ্যাং যদি আমি না ভেঙেছি তাহলে মনে রাখিস আমার প্রেম বাটপার বউ বিয়ে করে জামাইকে অস্বীকার করে। নিধি আর চোখে সবার দিকে তাকিয়ে হাত মোচড়ে দিয়ে বলল, অসভ্য পুরুষ, লাজলজ্জা কিছু নেই নাকি? হাত ছাড়ুন আমার। প্রেম হাত ছাড়ার বদলে নিধিকে টেনে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। আজগর চৌধুরীর সামনে এসে নিধিকে ছাড়িয়ে নিয়ে বললেন, বেয়াদব ছেলে, বাড়াবাড়ি করলে আগামী 10 বছরেও বউকে পাবে না তুমি। প্রেম অসহায় মুখ করে দাদার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আমার বাচ্চা কাচ্চার মুখ থেকে বাপ ডাক শুনতে বড্ড দেরি হয়ে যাবে দাদা, এ অন্যায় আমি সইতে পারবো না।